বই আছে না সবার? একটু বই বের করো তো। ওয়ালাইকুম আসসালাম। বেসিক রুল 1। নিয়ম লেখো, এই খাতায় লেখো। যদি পি ব্লক মৌলের সর্বশেষ শক্তি স্তরে বা বি ভ্যালেন্স শেলে খালি অরবিটাল থাকে, খালি অরবিটাল থাকে, তাহলে সেই বুঝে নেই। ও আসো, লেখো হচ্ছে হলো টাইটেল, ভেরি গুড। পি ব্লক মৌলের বেসিক টুলস। হ্যাঁ বসো, তাড়াতাড়ি করো। সৃজনশীল পড়তে, আর এটা কিন্তু ইম্পর্টেন্ট নোট, একটু সবাই হলো নোটটা ভালো করে করে নিও। তাহলে সেই মৌলটি সন্নিবেশ সমযোজী, কালকে এটার বেসিক পড়াইছি তাই না, বন্ধন গঠনের সময় গ্রহীতা বা রিসিভার পরমাণু হিসাবে আচরণ করবে। যদি পি ব্লক মৌলের সর্বশেষ শক্তি স্তরে ব্যালেন্স শেলে খালি অরবিটাল থাকে, তাহলে সেই মৌলটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের সময় গ্রহীতা অথবা রিসিভার পরমাণু, ওয়ালাইকুম আসসালাম, রিসিভার পরমাণু হিসাবে আচরণ করবে। ওয়ালাইকুম আসসালাম, রিসিভার পরমাণু হিসাবে আচরণ করবে। আচ্ছা, এটা গেল। ফর এক্সাম্পল, এটার একটা উদাহরণ আমরা নেই। আমার কথা হচ্ছে কোনো কিছু হলো ডিরেক্টলি মুখস্থ না করে মেইন আইডিয়াটা মাথায় রাখবা। তারপর সম্পূর্ণ সৃজনশীল তুমি 3 মার্কস অথবা 4 মার্ক, মানে গ আর ঘ 3 অথবা 4 মার্কের জন্য তুমি বানিয়ে একটা কনসেপ্ট দাঁড় করাতে পারবা।
ধরো যেমন প্রিয় বাচ্চারা এদিকে তাকাও, অ্যালুমিনিয়াম 13 এর ইলেকট্রন বিন্যাস করি। আচ্ছা, ওইখানে কিন্তু লিখছি পি ব্লক মৌলসমূহের বেসিক টুলস, মানে পি ব্লক মৌলের যে বিক্রিয়াগুলো আছে, যে বন্ধন গঠনের ব্যাখ্যাগুলো আছে, এই সবগুলো ব্যাখ্যা করতে আমাদের যে টুলসগুলো লাগবে, টুলস মানে যন্ত্রপাতি, এখানে এটা নিজেদের ভাষার ক্ষেত্রে ব্যবহার করছি টুলস, লেখা হয়েছে রূপকর্তা ব্যবহার করছি আর কি। আচ্ছা, তো ধরো আমি এটা ইলেকট্রন বিন্যাস করলাম, এই 1s2 2s2 2p6, এই হলো 3s1। বলো তো ব্যালেন্স শেল কোনটা এখানে? 3s, লাস্টে যে শক্তি স্তরটা থাকবে সেটাই হলো ব্যালেন্স শেল অথবা সর্বশেষ শক্তি স্তর। তো তো সেই হিসাবে আমরা দেখতেছি যে এই যে এইটুকু হলো ব্যালেন্স শেল। তো এটা এরপরে কি আরো কেউ আছে? যেমন ধরো যখন 3-এ প্রবেশ করি, আচ্ছা যখন ও আচ্ছা, তাহলে দেখো এখানে 2, এই হলো 3p1, এই 13টা হলো, এটা হলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তো এখন এইদিকে তাকাও, যেমন এস পি ডি, এই হলো এফ। শোনো এদিকে, যখন সর্বশেষ শক্তি স্তরে 1 থাকবে তখন শুধু এই যে 1s হবে, যখন 2 থাকবে 2 দুইবার, এই 2s 2p, যখন 3-এ যাচ্ছি তখন এই যে 1 2 3, এই হলো 3s 3p, এই হলো 3d। এটা মনে রাখার একটা শর্টকাট ওয়ে। 4-এ গেলাম তাহলে আসতেছে 4s 4p 4d, এই হলো 4f, এফ পর্যন্ত যাবে। 5-এ গেলে এফ পর্যন্ত, তারপরে আবার 1 করে কমে যায়। তো এখানে যে 3-এর জন্য তাহলে আমরা ডি পর্যন্ত, তাহলে অবশ্যই এখানে ফাঁকা ডি অরবিটাল আছে কি নাই? আচ্ছা, এখন এইখানে নিয়মের মধ্যে আমরা পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি পি ব্লক মৌলের সর্বশেষ, এই যে এইটাই হলো সর্বশেষ শক্তি স্তর, তো আমি দেখতেছি যে এটার মধ্যে ফাঁকা ডি অরবিটাল আছে। কয়টা আছে একটু গুণে বের করো। ডি অরবিটাল কয়টা? ডি অরবিটাল হলো 5টা। ডিকে যদি আমরা ভাঙি, গত ক্লাসে বলছি ডি হলো উপস স্তর, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড অলসো জেড স্কোয়ার, 5টা আছে না? আবার হলো পি অরবিটালকে যদি আমরা ভাঙি, তাহলে এইটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে 3p এক্স 3p ওয়াই 3p জেড। এই একটা ইলেকট্রন এই জায়গায় আছে, তাহলে এই যে এইগুলো তো ফাঁকা আছে, আবার এই পাশে আরও ডি তো আছেই, তাহলে টোটাল 7টা ফাঁকা রয়েছে না? তার মানে এই বেচারি তোমার কি আচরণ করবে সন্নিবেশ বন্ধন গঠনের সময়? সে 7 জনের কাছ থেকে বা 1 জনের কাছ থেকেই 7 জোড়া ইলেকট্রন তার ওই ফাঁকা জায়গার মধ্যে একটা করে জোড়া বসাইতে পারবে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট লিখব যে হলো এই যে নোট, এই উদাহরণ দিয়ে আমরা লিখব যে রিসিভার পরমাণু, RECIVER, রিসিভার পরমাণু তার ওই ফাঁকা বা খালি অরবিটালে 1 জোড়া করে ইলেকট্রন, 1 জোড়া, ওয়ালাইকুম সালাম, 1 জোড়া করে ইলেকট্রন প্রবেশ করে নিতে পারে। আচ্ছা, প্রবেশ করিয়ে নিতে পারে। মনোযোগ দিও কিন্তু, একদম সিকিউ এর সবগুলা ভাষা এখানে আসতেছে। এই জায়গায় প্রবেশ করিয়ে নিতে পারে, এটাও একটা শব্দ। আবার এখানে তুমি পাশে লিখে ঢুকিয়ে নিতে পারে, এটাও একটা শব্দ। নিতে পারে বা এর পাশে লিখতে পারো। স্যার কষ্ট হয়েছে? না স্যার কষ্ট লেগে নেই অবশ্য, একটু চাপ দাও স্যার, হ্যাঁ হালকা। আচ্ছা তুসবে একটু
তুই দিলে একটু ওই কোলে, আচ্ছা অনুমান এই জায়গায় একটু বসে বসে আমি বলি সব কিছুরই একটা স্টেবিলিটি আছে। তোমাদের এইখানে সবাই যে তোমরা হলো টেকসই মানের স্টুডেন্ট হবা, ওইটা আমার মানে আমি তো প্রায় 18 বছর ধরে পড়াই, তো এই জন্য আলাদা করে ব্যাস করার কোনো আসলে আমি কারণ দেখি না। অনেকেই দেখা যাবে যে কিছুদিন পরে মানে তোমাদের স্টামিনা কমে যাবে, শুরুর দিকে সবারই এরকম থাকে, ঠিক আছে? তখন এমনি এমনি সিট ফাঁকা থাকবে, বুঝলেন আমার কথা? শুরুর দিকে সবার একটাই থাকে, আর যাদের হলো লাস্ট পর্যন্ত থাকে তারাই হলো ধরো ডেডিকেটেড স্টুডেন্ট। তো এই লাইনগুলো কেমন থাকবে তোমরা এখন সবাই দিকে মনোযোগ, যারা পরে জয়েন করছো পরে ভিডিও দেখে পজ করে লিখে নিও। এদের লিখছি যদি আমরা একটু তাকাই পি ব্লক মৌলগুলার দিকে তাকাই, সবার সামনে বই আছে না? বই কিন্তু একটু তাকিয়ে নিও, আরে ঝামেলা হয়ে গেল। হ্যাঁ বোর্ডে তাকাবা খুব দ্রুত। এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হলো পি ব্লক মৌল। তো আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবো, এই যে এইদিকে তাকাবো এখন। পরীক্ষায় প্রশ্ন হবে তোমার যে বইটা আছে বাংলাদেশের ইন্টারমিডিয়েটের বইয়ের যখন পি ব্লক মৌল শুরু হয় তখন সেখানে লেখা আছে পি ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্ম, প্রথমে একটু প্রপার্টি লেখা আছে, সেই প্রপার্টিটা হচ্ছে দাগ দাও। আচ্ছা, ভাষায় যে কাজ সেটা হলো এই যে পড়ার স্টাইলটা হবে এমন 3.2.2, এটা পেজ নাম্বার হলো 272। পাইছো? আচ্ছা, প্রথমে এদেরকে প্রতিনিধিত্ব মৌল বলা হয় কেন? আচ্ছা, তো দেখো এখানে কিছু পয়েন্ট লেখা আছে, দাগ দাও। এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয় কেন? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা হয় কারণ এদের যোজ্যতা স্তরের অরবিটাল সমূহ সাধারণ নিয়ম মতে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এরা সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটায় না। আমি যদি একটু বুঝিয়ে দেই, যেমন ধরো এখানে এইভাবে লিখলাম, এই যে এইখান থেকে একটা মৌল নিলাম, ধরো স্ক্যান্ডিয়াম নিলাম, স্ক্যান্ডিয়াম 21, এই হলো 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এই হলো 4s, এই পর্যন্ত হলো 18। তারপরে হচ্ছে এখানে 18টা ইলেকট্রন গেল, তারপরে এখন এইটাই না যায় এটাই যাইতেছে না, এটা কি নিয়মের মধ্যে রইলো না নিয়মের বাইরে গেল? সাধারণ নিয়মের বাইরে গেল না? তাই এই যে এখানে তোমার হচ্ছে এই পর্যন্ত হলো তোমার হলো 18, এই 20, এই হলো 21। তো নিয়ম ভঙ্গ করে এখানে না যায় এখানে গেল, তারপরে ঘুরে আবার এই জায়গায় আসলো। এই জন্য ও নর্মাল নিয়ম মানল না দেখে ওরে আমি আমার রিপ্রেজেন্টেটিভ বানাইলাম না। যেমন আমি নিয়োগ দিলাম এই 4 জনরে, বললাম যে ওরা আমার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আমি নিয়ম দিচ্ছি যে তোমরা হচ্ছে যখন আমার ভোটের বিষয়ে ভোট নির্বাচনে দাঁড়াইছি, আমার বিষয়গুলো যখন রাস্তায় রাস্তায় বর্ণনা করবা, ওই সময় রাস্তায় কোনো কিছু খাওয়া যাবে না। ওরা দুইজনে সাধারণ নিয়ম মেনে চলছে, কিন্তু ওরা হলো দেখছে স্যার তো দেখবো না, একটু খেয়ে ফেলি, ধরো একটু জুস খাইছে মানুষের কাছ থেকে, সুবিধা নিল না, তাহলে সাধারণ নিয়ম না মাইনা পরে সন্ধ্যার সময় এসে বলতেছে স্যার আমরা কিন্তু কিছু খাই নাই, কিন্তু আমি তো মাঝখান থেকে দেখলাম, তাহলে নিয়ম মানলো না, এই জন্য ওরা রিপ্রেজেন্টেটিভের কাজ বাদ, এই দুজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে রেখে দিলাম। তাহলে যদি এটা পরীক্ষা প্রচুর পরিমাণ আসে, যেমন ধরো প্রশ্ন আসবে যে ফসফরাসকে রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হলেও স্ক্যান্ডিয়ামকে বলা হচ্ছে না কেন, তাহলে এখানে মেইন আইডিয়াটা হবে
আমাদের হলো যে তুমি এই লাইনটুকু তাকাইছো তো নাকি, এই যে এইটুকু, যে অরবিটাল সমূহ সাধারণ নিয়মে ইলেকট্রন মেনে চলে। তাহলে তুমি যদি সংজ্ঞাটা বানাও যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময়, এটুকু কিন্তু দাগ দিয়ে রাখতে হবে, সর্বশেষ শক্তি স্তরে সাধারণ ইলেকট্রন বিন্যাস নিয়ম মেনে চলে, তাদেরকে বলা হয় হলো রিপ্রেজেন্টেটিভ মৌল। তাদেরকে কি বলে? রিপ্রেজেন্টেটিভ মৌল বা প্রতিনিধি মৌল। এটুকু আমি লিখে দিলাম না, তোমরা পারবা না, কারণ তোমরা কিন্তু 9-এ পড়ো না এবং এসএসসি পড়ো না, ইন্টারে মানে সব লিখতে গেলে তোমরাও নিজেরা টাইম পাবা না। তো সেই হিসাবে তাদেরকে বলে রিপ্রেজেন্টেটিভ মৌল। সেই ক্ষেত্রে এটা লেখার পর বললা যে এ হলো সাধারণ নিয়ম মেনে চলেনি, কিন্তু ফসফরাস 15 এর ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় 1s2 2s2 2p6 3s2, এই হলো 3p3। দেখো এই পর্যন্ত সে লাস্ট পর্যন্ত কি নিয়ম মেনে চলছে? সাধারণ নিয়ম। তো এরা হলো এর জন্য প্রতিনিধিত্ব মৌল বা প্রতিনিধি মৌল। তাহলে এইটা তোমার কোথা থেকে কোথা পর্যন্ত হয় তুমি মনে রাখবা, সাধারণ নিয়ম সর্বশেষ শক্তি এরা মেনে চলে, এই কয়জন মেনে চলে, আর এই যে এইখান থেকে এই কয়জনে মেনে চলে, তাই এদেরকে রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হয়। পারবা না? কথা বল না কেন? এই টার্মস গেল প্রথম আলোচনা বইয়ের শেষ। এবার দ্বিতীয় পার্টে এখানে স্যার যেটা করছে, বাসায় যে হোমওয়ার্কের ক্ষেত্রে তোমার যেটা পড়া লাগবে, এই যে এই টার্মসটা একটু দাগাবা। এদের নব আবিষ্কৃত মৌল কোনগুলা, যেমন এখানে আছে নিওনিয়াম, ক্লোরোভিয়াম, মস্কোভিয়াম, এই নামগুলো একটু দাগিয়ে টাগিয়ে নিবা। তো এদের মধ্যে টোটাল 36টা মৌল আছে, তার মধ্যে ধাতু আছে, অপধাতু আছে। অপধাতুর আর একটা নাম হলো মেটালয়েড। তাহলে আমরা এক জায়গায় একটু লিখে রাখি, এই যেভাবে লিখে রাখি মেটালয়েড, মেটা এটা লেখো মেটালয়েড বইয়ের মধ্যেই। মেটালয়েডের আর একটা নাম হচ্ছে অপধাতু। অপধাতুর আর একটা নাম হলো অর্ধধাতু। একটু আজকের দিন একটু কষ্ট করো, একটু কাজ। অর্ধধাতু, এটা একটু লিখছো? তাহলে দেখো মেটালয়েড হলো ইংরেজি শব্দ, তারপর ওটাই হলো অপধাতু, তারপর হচ্ছে অর্ধধাতু। আচ্ছা লিখছো না? আচ্ছা, এখন এই অর্ধধাতু হলো এই যে এইটা, এই যে এই কয়টা হলো অর্ধধাতু, ঠিক আছে? অপধাতু হলো টোটাল কয়টা আছে? 6টা। এটা এখন খাতা বইয়ের মধ্যে নোট করবা, এই যে নিচে একটা নোট লেখো, ছন্দ লেখো, নাহলে খাতায় লেখো। খাতার মধ্যে লেখো অপধাতু বা অর্ধধাতু, অর্ধধাতু বা মেটালয়েড। মনে রাখার কৌশল, আসেন বিআই সবাই গিয়ে টেবিলে বসি। এটা কিন্তু এর থেকে নৈর্ব্যতিক আসে, নিচের কোনটা অপধাতু, টেবিলে বসি। আসেন বিআই সবাই গিয়ে টেবিলে বসি। তো আসেনতে হলো হচ্ছে তোমার আর্সেনিক, বিআইতে হলো বি, সবাইতে হলো এসবি, গিয়েতে হলো জিই, টেবিলেতে হলো টিএল, আর বসিতে হলো তোমার সিলিকেট। এই সিতে হলো সিলিকেট, এইভাবে একটু মনে রাখা তাই হবো। আর বিতে হলো প। চেয়ার এনে দিই তোমারে, ঝামেলা হয়ে গেল। আচ্ছা হয়েছে? নৈর্ব্যতিক আসে কিন্তু এখান থেকে প্রতি বছরই, অ্যাডমিশন টেস্ট, একাডেমিক সব জায়গায়। আসেন বিআই সবাই গিয়ে টেবিলে বসি।
অথবা এটা তুমি বিআই না লেখে লিখতে পারো আসেন ভাই, আসেন ভাই সবাই গিয়ে টেবিলে বসি ভাইতে। হ্যাঁ হ্যাঁ এন্টিমনি। আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা দেখো এই যে এখানে একটু উল্টাপাল্টা আছে। এই যে এটা হলো ব্রোন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। এগুলো হচ্ছে সেমি কন্ডাক্টর। বোর্ডে তাকাও, সেমি কন্ডাক্টর মানে কি? হ্যাঁ, এটা হচ্ছে ইংরেজি নাম, যার বাংলা হলো, বাংলা লেখা লেখো অর্ধ পরিবাহী। পরিবাহী অর্থাৎ বিদ্যুৎ পরিবহনের ওপর ভিত্তি করে পদার্থসমূহকে তিন ভাগে ভাগ করে। যারা বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ, কন্ডাক্টর পদার্থ। আর যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয়, তারা হচ্ছে অপরিবাহী, নন কন্ডাক্টর। ঠিক আছে। আর যারা হচ্ছে গিয়া তোমার হলো বিদ্যুৎ পরিবহন করে, অর্ধেক করে অর্ধেক করে না, তাহলে অর্ধেক হলো সেমি, এই সেমি কন্ডাক্টর, কন্ডাক্টর। বুঝতে পারছো? সেমি মানে অর্ধেক, তাহলে সেমি পরিবাহী মানে হলো অর্ধ পরিবাহী। আর উপরে হচ্ছে ফুল পরিবাহী, তাহলে শুধু কন্ডাক্টর, কন্ডাক্টর। আর নিচে হলো ধরো নন কন্ডাক্টর। তাহলে যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না তারা হচ্ছে কুপরিবাহী, অপরিবাহী, কুপরিবাহী। এই যে এখানে লেখছে এই মৌলগুলো তাপও পরিবহন করতে পারে না, বিদ্যুৎও পরিবহন করতে পারে না। নেও ওটার মধ্যে গোল দিয়ে রাখো। তাহলে এই 6 জন ছাড়া বাকি যারা আছে, এই যে ধাতু 12টা ধাতু আছে, আর হলো গ্রাফাইট আছে, কার্বনের একটা রূপভেদ, তাই না? এই কয়জন ছাড়া হলো বাকি সবাই হলো পি ব্লকের অন্য সব মৌল হলো বিদ্যুৎ এবং তাপ কুপরিবাহী। এদের ভিতরে আবার এক্সেপশনাল ঘটনা হলো এই কয়জন, এরা হচ্ছে গিয়া মাঝে মধ্যে বিদ্যুৎ পরিবহন করবে, অর্থাৎ তাপ বাড়াইলে বিদ্যুৎ পরিবহন করবে, তাপ কমাইলে বিদ্যুৎ পরিবহন করবে না। এখন এইখানে বাকি রিডিংগুলো একটু পড়বা তোমরা হলো দাগে দাগে। তো বইটা কিভাবে সাজাইছে, এটা প্রথমে এই যতগুলো মৌল আছে পি ব্লকের এদের নিয়ে আলোচনা করছে, করার পর তারপরে শুরু করছে এই যে ব্লক ওয়াইজ গ্রুপ নিয়ে আলোচনা করছে। যেমন এই যে এই পয়েন্টটা দেখো, ওইটুকু তোমাদের রিডিং করা দিলাম, যে লাইন বুঝবা না ওই লাইনটা আমি বুঝবো। তো এখানে কয়টা গ্রুপ আছে টোটাল? গ্রুপ আছে কয়টা এখানে? এই যে দেখো 1 2 3 4 5 6। তো বইয়ের মধ্যে যেটা করলো, প্রথমে সবাইকে নিয়ে একটা আলোচনা করলো, করার পরে এখন বইয়ের মধ্যে 13 নম্বর গ্রুপ নিয়ে আলোচনা করবে। 13 নম্বর কী কী দেয়, তারপরে 14 নম্বর কী কী দেয়। কিন্তু তোমাদের সব পড়তে হবে না, তোমাদের পড়তে হবে শুধু এই যে এইটুকু, এইটা আর এইটার মধ্যে কি ঘটনা ঘটে। এইটা মনে করো ভাত খাইতে পারে, এটা ভাত খাইতে পারে, এটা ভাত খাইতে পারে, এটা ভাত খাইতে পারে না, এরকম একটা ঘটনা ঘটবে। তো ওই রকম পাশাপাশি দুইজন দুইজনে আমাদের এখন কাজ, নিচের এইগুলোর দরকার নেই। বুঝাতে পারছি? তাহলে আমাদের কি কাজ? আমাদের কাজ হলো হলো এই পাশাপাশি এই দুইজনকে নিয়ে। তো প্রথমেই দেখি এখানে একটা প্রশ্ন আসে, এই যে এই প্রশ্নটা, এই যে এটা হলো, এখানে রাখ দাও। তাহলে আমরা হচ্ছে গিয়া এই যে গ্রুপ 13 নিয়ে কাজ করবো এখন। গ্রুপ 13-র প্রথমে বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো এই যে এইটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ডাইমার তৈরি করতে পারে। পাইছো লাইনটা? আচ্ছা, এইখানে পুরা টার্মসটা অনেক জটিলভাবে প্রেজেন্ট করা হয়েছে। অত জটিল না, আমরা এটা এখন সহজভাবে বানানো শিখব। আর এর জন্য আমরা একটা এই যে আসার ক্লাস যখন শুরু করলাম তখন আমরা এই যে রুলটা লিখছিলাম, যদি কোনো পি ব্লক মৌলের সর্বশেষ শক্তি স্তরের ভ্যালেন্স শেলে খালি অরবিটাল থাকে, সেই মৌলটি সন্নিবেশ বন্ধন গঠনের সময় গ্রহীতা অথবা রিসিভার পরমাণু হিসেবে আচরণ করবে। এটা লিখছো না? এইটার পাশে এখন লেখো রুল 2, বেসিক রুল 2। রুল 2 যদি নিজের নোট খাতা এখনো না রাখতে পারো তাহলে কিন্তু ভয়াবহ পরিণতি হবে তোমাদের। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে, যদি কোনো পি ব্লক মৌলের উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ শক্তি স্তর বা ব্যালেন্স, এই ইংরেজি শব্দটার সাথে অবশ্যই পরিচিত থাকবা, ইউনিভার্সিটিতে যারা কাজে লাগবে।
ভ্যালেন্স শেল এর মধ্যে জোড়া ইলেকট্রন থাকে, জোড়া ইলেকট্রন। এখানে লিখলাম মুক্ত জোর, ব্র্যাকেট দেওয়ার লিখলাম মুক্ত জোর। ইলেকট্রন থাকে, তাহলে ওই পরমাণু সন্নিবেশ বন্ধন গঠন করার সময় মুক্ত জোর ইলেকট্রন দাতা বা ডোনার পরমাণু রূপে আচরণ করবে, রূপে আচরণ করবে, আচরণ করবে। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দেই। ডোনার মানে কি? তোমরা যখন এলাকায় এই যে যেখানে এরকম বক্স দিও, ওখানে একটু বক্স দিও। তোমরা যখন এলাকায় টুর্নামেন্ট দাও, মানে খেলা দাও কোনো একটা বিষয়, তখন ওই যে গ্রামে তোমরা একটু বড় মানুষের কাছে যাও না, যাদের যাদের ধন সম্পত্তি বেশি, হ্যাঁ, যা বলো ভাইয়া একটু আমাদের একটু ডোনার হন, রেসপন্স করুন। তো এই জায়গা থেকে সেই ঘটনাটাই ঘটতেছে। পি ব্লকের সবাই কিন্তু ডোনার হিসেবে আচরণ করবে না। যাদের উত্তেজিত করার পরে ওয়ানলি এই যে সর্বশেষ শক্তি স্তরে অন্য কোনো সেলের কথা এখানে আসে নাই। আউটার মোস্ট সেল মানে বাইরের যে শক্তি স্তর থাকবে, ওইটার মধ্যে যদি তুমি দেখো যে এই জিনিসটা আছে, জোড়া ইলেকট্রন আছে। কি ইলেকট্রন? জোড়া। এই তিনটা টার্ম মনে রাখবা। তাহলে এখানকার টার্ম হলো তিনটা। একটা হলো সর্বশেষ শক্তি স্তরে জোড়া ইলেকট্রন থাকলে সেটা হলো ডোনার পরমাণু। তাহলে আগেরটার টার্ম কি ছিল? সর্বশেষ শক্তি স্তরে খালি অরবিটাল থাকলে সে হলো রিসিভার পরমাণু। বলো তো কি বলছি? খালি অরবিটাল থাকলে হলো রিসিভার, মানে সে গ্রহিতা হবে। আর যদি জোড়া ইলেকট্রন থাকে তাহলে সে হলো দাতা। বুঝছো? তাহলে নোটটা হলো, যেমন আমরা একটা উদাহরণ দিই। দেখো তো, এই যে অক্সিজেন 8 ইজ ইকুয়াল টু 1s2 2s2, এই হলো 2p4। এখন এটাকে উত্তেজিত করো, এই যে স্টার মার্ক দিলাম। গত ক্লাসে উত্তেজিত করছিলাম, গ্রুপে একটা হলো শীট পাঠিয়ে দিয়েছিলাম। আজকেও যদি ওটা না পারো তাহলে আর বাকি জীবনে পারার সম্ভাবনা নাই। তাহলে ধরো এই যে এইটুকু নিলাম, তারপরেও কারো সমস্যা থাকলে আমার একটু বইলো, একা প্রয়োজনে বুঝিয়ে দেওয়া হবে। এই যে জায়গায় 1s2, এখানে কোনটা ভাঙবে? এই যে পি অরবিটাল ভেঙে যাবে। তাহলে 2px হবে, 2py হবে, অ্যান্ড 2pz হবে। তাহলে চারটার মধ্যে এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা। তো সর্বশেষ শক্তি স্তর হলো এই যে এইখান থেকে এই পর্যন্ত, তাই না? তো এই জায়গায় বলো, এখন এই জায়গায় কি কোনো ধরনের জোড়া ইলেকট্রন আছে? আছে না? এই দেখো, এই যে এটা একটা জোড়া ইলেকট্রন, এই যে এটা একটা জোড়া ইলেকট্রন। তার মানে এই দুইজন হচ্ছে, এই দুজনের জন্য ও এক ধরনের হলো ডোনার অ্যাটম। ও এক ধরনের কি? ডোনার অ্যাটম। আচ্ছা, তাহলে এটা গেল। আবার যেমন ধরো আমি এখানে নিলাম, ধরো হচ্ছে কার্বন নিলাম, কার্বন 6 ইকুয়ালস টু 1s2 2s2 2p, এই হলো 4। বোর্ডে তাকাবা, এটাকে স্টার মার্ক করলাম। আচ্ছা, 2p2, আচ্ছা গ্রেট। আচ্ছা, এখানে দিলাম। তাহলে এই যে সর্বশেষ শক্তি স্তর হলো এই যে এইটুকু। তো আমরা এই জায়গায় দিলাম এই 1s2, এই হলো 2s2, এই 2p হলো x, 2p হলো y, 2p হলো z। তাহলে 1 1, এখানে 0। এটাকে কি আর উত্তেজিত করা যাবে? বলো, মুক্ত জোর। এগুলো হলো মুক্ত জোর ইলেকট্রন। এটা আর করা যাবে না, কারণ জোড়া আছে বাট এখানে ফাঁকা অরবিটাল নেই। কালকে এগুলাই তো পড়াইছিলাম। এটা কি করা যাবে? কি এটাকে করা যাবে? কারণ হচ্ছে এখানে আমরা দেখতেছি যে ওইখানে ওই যে একটা ফাঁকা আছে। আমরা শিখছিলাম যে
জোর এবং ফাঁকা দুটো একসাথে থাকলে তারে আরও উত্তেজিত করা যায়। আর যদি জোড়া আছে কিন্তু ফাঁকা নাই, ফাঁকা আছে কিন্তু জোড়া নাই, তাহলে তারা আর উত্তেজিত করতে পারবে না। এটা কিন্তু এখন পারতেই হবে বাচ্চারা, এটা কিন্তু মুখস্থ করার টার্মস না। আচ্ছা, তাহলে দেখো এখন তারপরেও না বুঝলে একটু প্লিজ বইলো। তাহলে যে দ্বিতীয় উত্তেজিত অবস্থা বোঝানোর জন্য আমরা এরকম করলাম। এইখান থেকে একটা প্রমোট হয়ে এই জায়গায় আসলো, এই 1s2, এই 2s1, 2px1, 2py1, এই হলো 2pz1। তো কালকে যেটা আমরা দেখছিলাম সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী। তাহলে এই জায়গায় হলো 2টা আছে, তাই যোজনী হলো 2, এই জায়গায় 4টা আছে, যোজনী হলো 4। এই বেচারা কি তোমার সন্নিবেশ বন্ধনের ডোনার অথবা রিসিভার কোনোটা হিসেবে আচরণ করতে পারবে? পারবে না, কারণ একদম এক্সাইটেড জোড়া ইলেকট্রন নাই। জোড়া ইলেকট্রন থাকলে সে হবে ডোনার, আর ফাঁকা অরবিটাল থাকলে সে হবে রিসিভার। ও পি ব্লকের মধ্যে আছে, কিন্তু এই দুইটা বৈশিষ্ট্য ওর মধ্যে একটাও নাই। এর জন্য ও অনেক কিছু করতে পারবে না। ফর এক্সাম্পল, তুমি হচ্ছে আমেরিকার একটা স্টেটে বাস করো, কিন্তু তোমার কোনো চাকরি নাই, জবলেস নাই। আমেরিকা অনেক গরিব মানুষ আছে না, অনেক ধনী রাষ্ট্রে আছো। পি ব্লক এরিয়াটাই হচ্ছে একটা ধনী, কথার কথা রিপ্রেজেন্টেটিভ, কিন্তু ওর অ্যাবিলিটি নাই, ওর হচ্ছে ফাঁকা জায়গা নাই, আবার হচ্ছে ওর নাই, মুক্তজোরও নাই। তাহলে মুক্তজোর থাকলে সে হবে ডোনার, আর ফাঁকা অরবিটাল থাকলে হবে সে রিসিভার। এই দুটার কোনোটাই ওর মধ্যে নাই, তাহলে ও অনেক বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হবে। ওইরকমভাবে তুমি একটা ধনী রাষ্ট্রে আছো, তোমার হচ্ছে গিয়া তুমি এক জায়গা থেকে টাকা আনবা, সেই সোর্সও নাই, পকেটেও আবার টাকা নাই, তুমি কিছু কিনা খাইতেও পারতেছো না, কোনো জায়গা থেকে কিছু আনতেও পারতেছো না, কোনো জায়গায় কিছু নিতে পারতেছো না, রিসিভার হইতে পারতেছো না, কোনো জায়গায় কিছু দিতে পারতেছো না, ডোনারও হইতে পারতেছো না। এর জন্য আমাদের সামনে যে পড়াগুলো আসতেছে খালি এই ডোনার রিসিভার, ডোনার রিসিভার, ডোনার রিসিভার টার্মসটা কি তোমরা এখন বুঝছো? আচ্ছা, এই উদাহরণটা একটু উঠে নাও, এখানে নোট করে নাও। হচ্ছে নোট তো না, এখানে খালি অরবিটাল, খালি অরবিটাল বা জোড়া ইলেকট্রন কোনোটাই না থাকায় এটি ডোনার, DNOR ডোনার বা RECEIVER রিসিভার কোনোটাই নয়। আর এদের ক্ষেত্রে এটা হলো ডোনার। ডোনার বা গ্রহিতা পরমাণু, এটুকু লেখছো না, এটা কাটো, এন থেকে লেখো। এই জায়গায় লিখবা হচ্ছে এটা হলো একটা এই যেটুকু বক্স করো, লিখবা হলো এটা একটা ডোনার পরমাণু, কারণ এর সর্বশেষ শক্তি জোড়া ইলেকট্রন। পারতে হবে কিন্তু, হ্যাঁ, নয়তো কিন্তু আমার কষ্টের কোনো ভ্যালুই নাই। তোমরা যদি আমার কাছে, হ্যাঁ পাগলা, 1 মিনিট, সবাই দিক, আরে আমার খাতার এইদিকে জায়গা নাই দিকে আমি ওই পাশে গেছি। তোমরা এটা লেখা, এটা নিচে এগুলা লিখবা, তারপরে নিচে একটু ফাঁকা রেখে লেখা যদি পরে তুমি নিজে না পড়ে মজা পাও, তাহলে লেখা কি হলো, তারপর নিচে স্পেস দাও, আবার এটা লিখে নিচে এই কথাটুকু লিখবা, একবারে সব হিবিজিবি করো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি এই যে জায়গায় থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো। আচ্ছা, গ্রেট। আসলে একজন একটা প্রশ্ন করছে, তোমরা এইদিকে তাকাও। কার্বনের এই যে জায়গায় একটা ফাঁকা অরবিটাল আছে, তো এই অবস্থায় সে কি হলো, মানে রিসিভার হিসেবে আচরণ করার কথা, তাই না? আসলে কার্বনের মোর স্টেবল পজিশন হলো এটা। টার্মসটা হলো ধরো থিসিস লেভেলের, তো কোনো সমস্যা নাই। তুমি আপাতত দেখবা যে এই অবস্থায় সে শুধু কার্বন মনোক্সাইড তৈরি করে। ওয়ান দ্য আদার হ্যান্ড কার্বন সব জায়গায় যোজনে 4 ইউজ করে। তাহলে এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে সে কোনো ফাঁকা অরবিটাল বা হচ্ছে জোড়া ইলেকট্রন কোনোটাই তার মধ্যে থাকে না। সে কি তাইলে ডোনার বা রিসিভার হিসেবে আচরণ করতে পারবে? এটাই আর কি। হ্যাঁ, লেখা হয়েছে। ওইটা তো আমরা রাখলাম, রাইখা দাও। যেমন হিলিয়ামের কিছু রাসায়নিক কিছু ব্যতিক্রম টার্মস আছে আর কি। তোমরা লিখছো, সুন্দর করে লিখবা। গ্রেট। হ্যাঁ, এই যে কথাটুকু তো লিখতে হবে আসলে, এগুলো তো তোমরাই পরে পড়বা। হ্যাঁ, ঠিক। কই সবই তো লেখা নাই কখন? তোমার কি মন খারাপ? না স্যার, মন খারাপ হবে কেন? না, বসতে অসুবিধা হইতেছে। যদি দেখি সবাই পড়বে, তখন আমি হলো ব্যাচটা ডিভাইড করে নিমনি।
কিন্তু আমার আচ্ছা এনে লেখছে যে খালি অরবিটাল বা জোড়া ইলেকট্রন না থাকায় এটি ডোনার বা রিসিভার কোনোটাই নয়। চালু করো একটু তোমরা বাবারা। ইরানি বুঝছো এটা? আচ্ছা ইরানি একটু দাঁড়ায়ও, তোমরা একটু তোমাদের সাথে কি কথা বলবেন। তুমি আগে কি পড়ছো এটা তোমার এখন শোনা হলো না। আচ্ছা এটা করলাম তাহলে চলে গেলাম এখান থেকে। আচ্ছা আমরা এইবার আমাদের একাডেমিক লেভেলে চলে যাচ্ছি। বেসিক আমাদের হলো এই প্রশ্নটা আসবে, বোর্ড প্রশ্নের মধ্যে আসবে যে অ্যালুমিনিয়াম ডাইমার গঠন করে কিভাবে ব্যাখ্যা করো। এটা হ্যাঁ মুক্ত জোড় ইলেকট্রন আছে অ্যান্ড অলসো হলো আমরা সেটাই এখন দেখো তোমরা এটা পড়ে একটু মজা পাবা। তো এইখানে লিখবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর ডাইমার গঠন করে কেন। এভাবে খাতা একদম সাদা পরিষ্কার পেজ নিবা। আচ্ছা এই যে এই টার্মসটা নিয়ে একটু কাজ করি। এনে লিখছে হলো ডাইমার, সেটাই এখন নিয়ে আলোচনা করতেছি। তাহলে লিখলাম হলো ডাই প্লাস হলো মার। আচ্ছা শোনো, ডাই DI আর মার হলো MER। ডাই মানে হলো দুই, ডাবল দুই, আর মার মানে হলো অণু। ডাই মানে হচ্ছে দুই আর মার মানে হলো তোমার এই হলো অণু। আচ্ছা এইখানে একটা টার্মস লিখলাম, এই বাচ্চারা মনোমার এইটা লিখলাম। মনো মানে কি বলো তো? মনো মানে হলো একক আর মার মানে হলো অণু। আচ্ছা লিখলাম ট্রাইমার, ট্রাই প্লাস MER ট্রাইমার। তাহলে এখানে লিখলাম 3 আর এখানে মার মানে হচ্ছে অণু। এই হলো এগুলো 19-এও আমি পড়াই আর কি। ট্রাইমার হলো 3 অণু, তাহলে 3-এর পরে যদি হয় সেটাই হলো পলিমার। ঠিক আছে, পলি প্লাস মার পলিমার। পলিমার মানে হলো বহু অণু। 4টাও বলে পেন্টাও বলে, কিন্তু তখন সবগুলাকে একত্রে পলিমার বলা হয়। বুঝতে পেরেছ? তার মানে এটুকু তো বেসিক লেখছো অ্যানালাইসিস না? আচ্ছা আচ্ছা বেসিক দিলাম। এখন এটা তার মানে কি বোঝাইতেছে যে এর ডাইমার মানে কি এরা দুইজনে থাকবে। মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরও একটা, এটা একটা অণু, একটি অণু লিখলাম এখানে একটি অণু, এইটাও হচ্ছে ধরো লিখলাম একটা অণু। এক আর এক যোগ করলে কত হয় বাচ্চা? এনে লিখলাম ডাই, অণু মানে হচ্ছে হলো মার। তাহলে এই দুইজনে এখন পাশাপাশি থাকবে। কিভাবে থাকবে? অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম মিলা আমি লিখলাম Al2, Cl3টা লিখলাম হলো Cl6। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার হলো Al2Cl6। এটা কিভাবে হয় সেটা পরীক্ষায় ব্যাখ্যা করা লাগবে, বুঝছো? আচ্ছা একটু নোট খাতা এটা উঠাও, বইয়ে তো আর এইভাবে নাই, বইয়ে ডিরেক্ট বর্ণনা আছে সায়েন্টিফিক ভাবে, ওটা একটু জটিল লাগবে। কিন্তু পরীক্ষার আগের দিনে এটা একটু তাকাইলে তুমি দেখবো যে পরীক্ষার হলে এরা বানিয়ে লিখতে পারতেছো। এটা বিলিভ করতে হবে যে কেমিস্ট্রি বানিয়ে লেখা যায়। মেইন আইডিয়া ঠিক রাখা, বুঝাইতে পারছি? মেইন আইডিয়া মনে থাকলে তুমি কিছু না কিছু বানিয়ে লিখে আসতে পারবা, হুবহু গলতকরণ করবা না কোনো সময়। লিখছো আনাস? আচ্ছা সবাই লিখছো? নাইম, নাইম না তোমার নাম? ইরাম। ও নাইম, হ্যাঁ উল্টা পাল্টা হচ্ছে। আলহামদুলিল্লাহ। এরা কিভাবে জিনিসটা তৈরি হয়, ফর্ম করে কিভাবে, এটা এখন আমরা একটু দেখবো, সময় পাবো না তাড়াতাড়ি। তো এটার মধ্যে AlCl3 এই ডাইমার গঠন করে। তাহলে প্রথমে বর্ণনাটা পরে লেখাইতেছি, আগে ওরে নিয়ে কাজ করব। ওরে আমি এই জায়গায় রাখলাম। বোর্ডে এখন এক ধ্যানে তাকিয়ে থাকবা। এই 1s2 2s2 2p এই হলো তোমার হলো 6, 3s2 এই হলো 3p1।
ওটা হলো তার সর্বশেষ শক্তি স্তর। মানে এটাকে যদি আমি এক্সাইটেড করি স্টার মার্ক দিয়ে, এটা কিন্তু বি লিখি নাই, 13 লিখছি, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে এই 1s2 2s2 2p6, এই 3s1 3px1 3py1। অর্পা কই? অর্পা ওইখানে সর্বশেষ শক্তি স্তরে কি খালি অরবিটাল আছে? হ্যাঁ 3D আছে। 3d আছে, আর কিছু নাই? 3pz ও আছে। আচ্ছা 3pz আছে, আবার হচ্ছে তোমার 3d0 আছে। গত ক্লাসে আমি বলছিলাম দেখো একদিন যদি কেউ না আসতে পারো তাহলে একটু ক্লাস তো রেকর্ড থাকেই, তোমরা হলো ওইখান থেকে দেখে নিবা, তাইলে পরের ক্লাস বুঝতে সুবিধা হবে। গত ক্লাসে বলছিলাম যে উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার সময় অবশ্যই ফাঁকা অরবিটাল থাকলে তাহা শূন্য সহ লিখে নিতে হয়, মনে আছে? অ্যান্ড অলসো সেটা প্রিন্টেড লেখাও আছে। তো ওই যে শূন্য সহ লিখে নিলাম, ব্যাস রেখে দিলাম। এখন এইটুকুর কাজ শেষ। ক্লোরিন এখান থেকে একটা টান দিয়ে নিয়ে আসো। ক্লোরিনকে যদি ইলেকট্রন বিন্যাস করি, আচ্ছা অ্যালুমিনিয়াম তাহলে কত নাম্বার গ্রুপের মৌল? হ্যাঁ 13 নাম্বার গ্রুপের মৌল। তো এই যে আমরা কাজ করতেছি হলো এই যে এই দুইজন নিয়ে, এই যে এই দুইজন, তারপরে কাজ করবো 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 এই দুইজন, শেষ, কাজ শেষ। তাহলে তুমি প্রথমে কিন্তু শুরু করলাম অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, ও ডায়মন্ড তৈরি করে কেন সেটা দেখার জন্য। তো অ্যালুমিনিয়ামের পাশে কে আসছে? ক্লোরিন আসছে। তো ক্লোরিন হচ্ছে এই 1s2 2s2 2p6, এই হলো 3s2, এই হলো 3p5। এখন তুমি বলো উত্তেজিত ইলেকট্রন বিন্যাস করার সময় কোনটুকু নিয়ে কাজ করতে হয়? আচ্ছা সর্বশেষ শক্তি স্তর, একটু বাসায় দেখো পড়াগুলো, বসো। সর্বশেষ শক্তি স্তর হলো এই যে এইখান থেকে বসো, এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত হলো সর্বশেষ শক্তি স্তর। পিছনে তুমি বলো সর্বশেষ শক্তি স্তরে কি কোনো ফাঁকা অরবিটাল আছে? আছে? আচ্ছা কেন গত ক্লাস আসছিলে না? হ্যাঁ তাহলে ক্লাস তো গ্রুপে দিয়ে রাখছি। এখানে এই যে দেখো এই যে 3, একটু আগে তো বুঝাইলাম এখানে ফাঁকা অরবিটালও আছে। বসো। আচ্ছা এখন এটাকে আমি এক্সাইটেড করব, এই যে স্টার মার্ক দিলাম, তাহলে দেখছো পড়াই কিন্তু পিছিয়ে যাচ্ছ। এইটুকুর কি কোনো চেঞ্জ আছে? এটুকু যেমনটি তেমনটিই থাকবে। আমরা গত ক্লাসে এটার একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন একজন ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে আছে, তোমার কাছে খাবার চাচ্ছে, তুমি হচ্ছে বাইরের শক্তি স্তর পকেটে যা কিছু আসলে দিয়ে দিলা, পরবর্তীতে লাস্ট ভিক্ষুক আইসা খাবার চাইলো, তুমি বললা যে আমার তো আর এইখান থেকে কোনো টাকা পয়সা নাই, এই কেবলই খেয়ে আসছে এখান থেকে একটা খাবার, সে কি খাবে না? এই যে এইটুকুকে আমরা পেট বিবেচনা করি, অর্থাৎ এইখান থেকে কোনো ইলেকট্রন সে নেয় না। তাইলে হলো 3s2, এই হলো 3px 3py 3pz, এই 3d0। বলো এই জায়গায় হচ্ছে ক্লোরিনের কয়টা ইলেকট্রন আছে? 5টা। তাহলে দেখো দুইটা দুইটা একটা। তো এই রকম এই উত্তেজিত অবস্থায় ক্লোরিনের বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। আচ্ছা তাহলে সে বন্ধন গঠনের জন্য কয়টা ব্যবহার করবে? এই যে এই একটা ব্যবহার করবে। আমাদের ওই শীটের মধ্যে লেখাও আছে যে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন বন্ধন গঠন করে, জোড়া ইলেকট্রন বন্ধন গঠন করে না। এগুলা কি তোমাদের মনে থাকে? আসলে না থাকলে তো একটু ঝামেলা। তাহলে এখান থেকে সে যে এটা বন্ধন গঠনে ব্যবহার করবে, আর এই যে এইটা 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 সে ব্যবহার করতে পারবে না। তাহলে ওর যেহেতু খালি অরবিটাল আছে, ও কি হিসাবে আচরণ করবে? গ্রহিতা। আর ওর যেহেতু এই যে দেখো মুক্ত জোর মুক্ত জোর মুক্ত জোর জোড়া, তাহলে ও কি করবে? ডোনার হিসাবে আচরণ করবে। এই যে এইখান থেকে এই যে এইটা হলো বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, বন্ধন গঠনে অংশ নেয়। আচ্ছা একটু একটা জিনিস বলে দেই, ক্লোরিনের এই জায়গায় দেখো এই যে যে ফাঁকা ডি অরবিটাল আছে, তাহলে এটাকে কিন্তু আরো উত্তেজিত করা যাবে, তাই না? আচ্ছা আমরা এই পর্যন্তই রাখলাম, জটিল যৌগ গঠনের সময় ওখানে যাব। তো এখন আর এইখানে যেগুলো আছে এইটুকু হচ্ছে মুক্ত অবস্থায় থাকবে। মুক্ত অবস্থায় জোর আকারে থাকে। আমি এখানে লিখলাম। তাহলে দেখো এই অ্যালুমিনিয়াম নিয়ে আসলাম,
এখন 9-এর মতো করে একটু বুঝাই, তারপরে আবার হচ্ছে আমাদের একাডেমিক স্টাইলে বুঝাইতেছি। এই যে শক্তি স্তর 1টা, শক্তি স্তর 2টা, শক্তি স্তর 3টা। এই যে এই 1 এটা হলো শক্তি স্তর, এই 2 2 2 এটা হলো পুরোটা একটা শক্তি স্তর। যারা বোঝো না পিছনে এইদিকে, এই যে এইটুকু হলো একটা শক্তি স্তর, এইখান থেকে এইটুকু এটা হলো 1, এটা হলো 2, আর এইখান থেকে এটা হলো 3। তাহলে এই জন্য অ্যালুমিনিয়াম রাইখা যে শক্তি স্তর 1, এই শক্তি স্তর 1, শক্তি স্তর 2, এই হলো শক্তি স্তর 3। তাহলে এখন এইখানে আছে 2টা ইলেকট্রন, এই যে এখানে এরকম একটা এরকম দিয়ে দিলাম। এরপরে কিন্তু আর এটা বোঝানো হবো না, সামনে সবগুলো একদম ডিরেক্ট বোঝানো হবো। এখানে আছে 6টা, তাহলে এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে 2 আর 6 8টা আছে। তাহলে 1 2 3 4, এই হলো 5 6 7, এই হলো 8টা। তাহলে 8টা আছে। এখন লাস্টের শক্তি স্তর কয়টা আছে? 3টা। তো আমি ধরো 3টাই বিজোড় অবস্থায়। তাহলে এই যে এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে, আর এই যে এই জায়গায় তোমার হলো এই যে এটা খালি অবস্থায় আছে। তো খালি অবস্থায় থাকার কারণে আমি এই যে এই জায়গায় একটা খালি, মানে একটা বোঝানোর জন্য খালি জায়গা রাখলাম। এটা কখনো লেখা হয় না, এমনি বুঝাইলাম খালি জায়গা আছে, এখানে জায়গা আছে। এখন ক্লোরিনের স্ট্রাকচার একটা নাও এখান থেকে, এই ক্লোরিন লিখলাম Cl। তাহলে এখানের ইলেকট্রন বিন্যাসে এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তাহলে যে প্রথম শক্তি স্তর লিখলাম, দ্বিতীয় শক্তি স্তর লিখলাম, তৃতীয় শক্তি স্তর লিখলাম। প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, আমি ধরো এই যে এখানে একটা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম। দ্বিতীয় শক্তি স্তর কয়টা আছে? 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8। এখানে জোড়া অবস্থায় আছে, তাই আমি জোড়া দিলাম। এখানে জোড়া অবস্থায় আছে, জোড়া দিলাম। এখানে জোড়া অবস্থায় আছে, জোড়া দিলাম। বুঝতে পারতেছো এখন? ওই যে ও বিজোড়, আর বিজোড় অবস্থায় রাখলাম। এখন এটা কিন্তু গ্রুপে দিছে, তোমরা পাও নাই? এই যে লেখা আছে, সমযোজী বন্ধন গঠনকালে অধাতু তার সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র বিজোড় ইলেকট্রন শেয়ার করে, শুধুমাত্র বিজোড় ইলেকট্রন শেয়ার করে, শুধুমাত্র বিজোড় ইলেকট্রন শেয়ার করে, কিন্তু জোড়া ইলেকট্রন শেয়ার করতে পারে না। সমযোজী বন্ধন গঠনকালে অধাতু সমূহ বিজোড় ইলেকট্রন বন্ধন গঠন করে, জোড়া ইলেকট্রন বন্ধন গঠন করে না। তাহলে এখানে কোনটা বন্ধন গঠন করবে? ক্লোরিনের এই যে এইটা শুধু, তাই না? এইটা করবে। এরা কি করবে? এরা মুক্ত অবস্থায় থাকবে। এরা কি অবস্থায় থাকবে? মুক্ত অবস্থায় থাকবে। তাহলে আমি মুক্ত অবস্থায় যদি থাকে, ওকে এখন নিয়ে যাব। এই ক্লোরিনকে আমি এখান থেকে বললাম আয়, এই যে ওর সাথে যাই, যেখানে মানে ওভারল্যাপিং করে বন্ধন গঠন করলো, একটা গেল। তাহলে আরো কয়টা লাগবে ওর? হ্যাঁ। তাহলে এইখান থেকে এই জায়গায় আসলো, আর একটা আসলো, আইসা প্লেস নিতেছে কিভাবে? এমনকি যেমন ধরো আমি দরজা দিয়ে এইভাবে ঢুকলাম, হ্যালো বাচ্চারা কেমন আছো, এইভাবে কি কারোর সাথে হ্যান্ডশেক করবো? ঘুরলাম, ঘুরে বললাম হাই। নাকি প্লেন থেকে এখন একটু কোনো কারণে এইভাবে নামতে পারতেছেন, তার বলে এই কেমন আছিস, এরকম কি করি আমরা? যেদিকেই ঘুরি আমরা এইভাবে ঘুরে, তারপরে ঘুরে ভাই কেমন আছেন, এরকম। তো সেই দিক থেকে এখন ও এই যে এইদিকে তোমার হচ্ছে এইখানে, এই যে এইখানে যে বন্ধন গঠন করলো, এই ক্লোরিন ধরো এইখান থেকে এসে এই যে এইখানে বন্ধন গঠন করলো। বুঝতেছো নাকি? তাহলে এখন যদি একটু আমরা দেখি, এইখানে এই যে দেখো ক্লোরিনের এই যে একটা দুইটা, একটা দুইটা, এই দুইটা, তাহলে এখন জোড়া হয়ে গেল, বিজোড়গুলা জোড়া হয়ে গেল। এটা হচ্ছে স্ট্রাকচার হলো Al। এখন এইটার জন্য, এই জোড়ার জন্য আমাদের এই যে এখানে লেখা আছে, খেয়াল করো, এই যে সমযোজী বন্ধনকে একটি রেখার মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে তারপরে কি লেখা আছে? প্রতি সরল রেখায় 2টা করে ইলেকট্রন থাকে, প্রতি সরল রেখায় 2টি করে ইলেকট্রন থাকে। তাহলে সেই হিসাবে এখানে কয়টা ইলেকট্রন? ভিতরেগুলো বাদ। তাই অ্যালুমিনিয়ামের এই যে একটা ক্লোরিন এইখান দিয়ে ঢুকছে, আর একটা ক্লোরিন এই যে এইখান দিয়ে ঢুকছে, আর একটা ক্লোরিন এইখান দিয়ে ঢুকছে। তার মানে হলো এইটা এই যে অবস্থায় আছে, এই এক জোড়া এই যে এখানে আছে, এই এক জোড়া এই যে এই জায়গায় আছে।
তো ক্লোরিনের মুক্ত জোর কোনগুলা? মুক্ত জোরগুলাও এখন আমাদের লিখতে হবে। একটা, দুইটা, তিনটা। তাহলে এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, অনুরূপভাবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। বুঝছো কি? তাহলে এখন ওর এই আমরা হলো গিয়া যে জোড়া ইলেকট্রন সেটা দেখাই, কিন্তু খালি অরবিটাল যেটা এটা আসলে ওইভাবে দেখানো হয় না, ওটা মনে মনে বিবেচনা করা হয়। যেমন এইখানে এটা আমি এমনি বুঝাইছি, কিন্তু এইখানে ওরকম সেটা বোঝানোর কোনো জায়গা নাই। তো এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর এখন একটা ঘটনা ঘটবে। পৃথিবীতে কি ওরা একাই, না এরকম অ্যালুমিনিয়াম ক্লোরাইড আরও অনেক আছে? আরও অনেক আছে। তো ও এই গ্রাম থেকে, যেমন আমার নাম আব্দুল্লাহ, আমি এইখান থেকে বগুড়া গেলাম, যাই দেখলাম আর একটা আব্দুল্লাহ, হ্যাঁ বন্ধু, এখন যাই না দেখা হবে, কথা বলবো। তো এইভাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওইখানে কেবলই তৈরি হয়েছে, তৈরি হয়ে ও এইখান দিয়ে হাঁটতে হাঁটতে, এক মিনিট, ও হাঁটতে হাঁটতে এই যে কথার কথা, এই যে এইখানে ধরো এই যে এই জায়গায় আসছে, ও আবার ওর শহর থেকে এই জায়গায় আসছে, আইসা দেখো ওরা দুইজনে, ও মাই গড, দুজন দেখে খুশি হয়। ঠিক আছে, এখন খুশি হওয়ার পর কি ঘটনা ঘটতেছে, এইখান থেকে যে কোনো একটা ক্লোরিন এই ফাঁকা জায়গায় এক জোড়া ইলেকট্রন দিয়ে দেয়, আর এইখান থেকে একটা ক্লোরিন এই জায়গায় যে ফাঁকা ইলেকট্রন দিয়ে দেয়। এই যে যেটা হইলো, গত ক্লাসে কি বুঝাইছিলাম, যে দিক থেকে ইলেকট্রন যায় যে দেয় তার নাম হচ্ছে ডোনার, আর যে নিতেছে সে হলো রিসিভার। এই ঘটনার জন্যই ও এরকম দুজনের সাথে এরকম হাক করে বসে থাকে। এখন পরীক্ষায় এইভাবে লিখলে নাম্বার দেবে না স্যার, তাহলে কিভাবে লিখবো এটা একটু বুঝাই। এই যে এইখানে অ্যালুমিনিয়াম লিখলাম, এখন এটা বুঝে নিবা, কিন্তু এইখানে লিখলাম অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এখন মাঝখানে যেহেতু এদেরকে বলে ব্রিজ ক্লোরিন, মানে এই যে এখান থেকে এটুকু ব্রিজের মতো বানাইছে। ব্রিজের স্ট্রাকচার কেমন? মাঝখানে নদী, এই পাশে একটা দেয়, এই পাশে একটা দেয়, তাহলে এই যে উপরে এই ফাঁকা, এটাকে বলা হয় ব্রিজ কানেকশন। কি কানেকশন? তাহলে এখন এই যে এখানে একটা ব্রিজ ক্লোরিন রাখবা, এখানে একটা ব্রিজ ক্লোরিন রাখবা, তাহলে তোমার ক্লোরিন প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের কয়টা করে ক্লোরিন লাগে? 3টা। তো এইখানে একটা ক্লোরিন রাখবা, এখানে একটা ক্লোরিন রাখবা, টোটাল ক্লোরিন কয়টা? 6টা। এই দেখো, এই যে 6টা এইভাবে তুমি মিলাও, এইখানে একটা, এই জায়গায় একটা। আচ্ছা, তাহলে এখন ভালো করে মনোযোগ দিও, এইবার কিন্তু শেষ খেলা। এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, এই যে একটা বন্ড, 2টা বন্ড, 3টা বন্ড, বুঝছো? ওর শেষ। এখন ওর ক্ষেত্রে এইদিকে বন্ড, এইদিকে বন্ড, এইদিকে বন্ড, বুঝছো এবার? আচ্ছা, এখন এইগুলাকে আমরা এই যে প্রত্যেকটা ক্লোরিনে এরকম ডট ডট দেবো। বইয়ে দেয় নাই, আমরা দেবো না, বইয়ে দিছে? আচ্ছা, এই যে এরকম দিলাম। আচ্ছা, এই যে দিলাম। ব্যাস, এখন গত ক্লাসে আমি এরকম কিছু বলছিলাম যে যার দিকে ইলেকট্রন যায় তার দিকে অ্যারো চিহ্ন দেয়া লাগে। এখন বলো তো, এখানে কে ইলেকট্রন নিতে পারবে? কেউ বলবা না, সানজিদা বলবা। এখানে কে ডোনার? হ্যাঁ, সানজিদা না তোমার নাম? বলো কি? ও লুবা, হ্যাঁ লুবা বলো, এখানে কে ইলেকট্রন নিতে পারবে? আচ্ছা, প্রথম তো তুমি মানে ফার্স্ট্রেট হয়ে যাও না। আচ্ছা বলো, কে বলবা? সবাইকে উন্মুক্ত, কে ইলেকট্রন রিসিভ? অ্যালুমিনিয়াম। কারণ একটু আগে তো আমরা দেখে আসলাম ওই যে অ্যালুমিনিয়ামের খালি জায়গা আছে। এই যে এটাই হলো মেইন বেসিক। ডিরেক্ট বইয়ের ভাষা মুখস্থ করলে বিপদ আছে। তুমি 2 দিন 3 দিন শুনতে দেখতে এক সময় দেখবা যে তোমার হাতের মুঠে আসে, প্রশ্ন যেভাবে আসে তুমি লিখতে পারতেছো। বুঝতে পারছো? কথা বল না কেন? তাহলে এখন এই জোড়াটা এইদিকে এরকম তীর দিবা। বাসায় যদি অন্য কোনো কালার থাকে, পরীক্ষার হলে আবার লাল কালার ব্যবহার করো না। আচ্ছা, এই জোড়া, হ্যাঁ তা ঠিক, এই যে হয়ে গেল ডাইমার স্ট্রাকচার। পারবা কি? তোমারই কিন্তু এই জিনিসটা বেশি সময় দিয়ে পড়াইলাম, জানি একটা স্ট্রাকচার বোঝো, আজীবন যেন ব্রেনে গেঁথে যায়, তুমি যেন বানিয়ে লিখতে পারো। হ্যাঁ, ওটা তো কালকেই শিখাইছি, এবং ওই যে তোমাদের তেল তো তোমরা বাসায় পড়োই নাই। শীটের মধ্যে লেখা আছে যে ডোনার তার দিকে ইলেকট্রন দিয়ে, যে ডোনার তার দিক থেকে রিসিভারের দিকে আরো দিতে হবে, যে ডোনার তার দিকে রিসিভারের দিকে আরো দিতে হবে, মানে ওই দিকে ইলেকট্রন ফ্লো করতেছে সেটা বোঝানো লাগবে। এই তাহলে এইদিকে দেখো, আয়নিক বন্ধনকে শুধু প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করা হয়।
আয়নিক বন্ধনকে প্লাস এবং মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, সমযোজী বন্ধনকে রেখা দ্বারা প্রকাশ করা হয়, তারপর হচ্ছে কি এই সন্নিবেশ সমযোজী বন্ধনকে অ্যারো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, হাইড্রোজেন বন্ডকে ভাঙা রেখা ডট ডট দ্বারা প্রকাশ করা হয়। এটা সামনে আসতেছে, এটা এখনো পড়ানো হয় নাই। তাহলে আপাতত আমরা বুঝলাম এটা হলো সমযোজী বন্ধন, এটা হলো তোমার আয়নিক সন্নিবেশ সমযোজী বন্ধন, আর এইরকম যেটা আয়নিক বন্ধন, অদৃশ্য বন্ধন। এইগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো এটা হলো বস, এটা হলো তার বাচ্চা, এটা হলো তার বাচ্চা, এটা হলো তার বাচ্চা, মানে আস্তে আস্তে তার লেভেল অনুযায়ী আয়নিক বন্ধন হলো সবচেয়ে শক্তিশালী। এখন এই যে এটা একটু উড়িয়ে নাও, নিয়ে তোমরা যার চলে যাও। আল্লাহ হাফেজ। স্যার হ্যাঁ কোশ্চেন আছে স্যার, মানে যে এই ভিডিও ছাড়া কি আরো কোনো দাদি হয়? আচ্ছা গ্রেট। একটা স্টুডেন্ট প্রশ্ন করছে, এইদিকে তাকাও, প্রশ্ন করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ডাইমার গঠন করছে, কিন্তু স্যার এখানে যে ব্রোন কি করতে পারবে বা আর কেউ করতে পারবে নাকি? ফাইন কোশ্চেন, বোর্ডে আসো একটু দেখে দিয়ে চলে যাও। তোমাদের যদি 1 ঘন্টা 20 মিনিট করে, তোমাদের যদি পাশাপাশি কোনোই না থাকতো, ঝামেলা না থাকতো, তাহলে আমার একটু 10 মিনিট 20 মিনিট কোনো ব্যাপার না। এই যে লিখলাম ব্রোন 5 ইজ ইকুয়াল টু এই 1s2 2s2, তারপর হলো 2p1। এখন ব্রোনের ক্ষেত্রে তুমি যদি ভালো করে খেয়াল করো, বোরন, হ্যাঁ 1s2 2s2 2px 2py 2p, এই হলো জেড, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, আর এই জায়গায় 0। এর যোজনী 3 হয়, কিন্তু এর ফাঁকা অরবিটাল আছে, তাহলে সে ডোনার হিসেবে আচরণ করতে পারবে? পারবে না? তোমার মনে হয় কি পারবে না? আসলে সে পারবে না। কারণটা বলি, কারণ হচ্ছে সে সাইজে এতটাই ছোট, এই ইলেকট্রনগুলো একবারে এমনভাবে থাকে, এটার বলে শিল্ডিং এফেক্ট, অর্থাৎ তার মানে জায়গা ছোট হওয়ার কারণে, তার সাইজ ছোট হওয়ার কারণে এইখানে ইলেকট্রন রাখার মতো নাই। যেমন একটা ছোট বাবু আসলো, ওর ঘাড়ে আমি আমার পাড়া রাখলাম কথার কথায়, বা আমি ঘাড়ে 2 মাসের বেবি বললাম চলো, আমার হাত পুরোটাই ছেড়ে দিলাম, তো একাই পরে দেবো না? তো সাইজ ছোট হওয়ার কারণে। তাইলে এই যে কোশ্চেন কিন্তু এইটাই ছিল, আমি একটু স্কিপ করছিলাম, কোশ্চেন এইটাই ছিল যে অ্যালুমিনিয়াম ডাইমার গঠন করলেও ব্রোন করে না কেন? তাহলে এটা স্ট্রাকচার করে বলবা যে এই পরমাণুর আকার সাইজ অনেক ছোট হওয়ার কারণে এখানে হচ্ছে গিয়া কি হয়, মানে শিল্ডিং প্রভাব হয়, যার কারণে হলো গিয়া তোমার হলো এখানে কোনো ইলেকট্রন প্রবেশ করাইতে পারে না, ওই খালি অরবিটালে প্রবেশ করাইতে পারে না, সহজে প্রবেশ করাইতে পারে না, এর জন্য সে হচ্ছে গিয়া ডাইমার গঠন করতে পারে না। ঠিক আছে, হবে ইন্টারমিডিয়েট, এইভাবে লিখলে ইন্টারমিডিয়েট ওই রকম ডায়াগ্রাম আটানোর দরকার নেই। ঠিক আছে, গ্রেট, চলবে। স্যার হ্যাঁ আপনি পাবে স্যার একটা ক্রস দিছিলেন, একটা ডট দিছিলেন, তো এটা মধ্যে ক্রস ডট দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা এখন ইন্টারে পড়ো, তো ইন্টারে সবই এলাও, মানে শুধু ডট এলাও, শুধু ক্রস এলাও। ওটা 9-এ ছিল, এখন স্যাররা উদার আছে, সমস্যা নেই। আবার হচ্ছে ওই যে একটা স্টোন, হ্যাঁ দাও, না সমস্যা নেই। আর একটা জিনিস মনে আছে, ওই যে একটু আগে একটা কথা বলছে, ও বললো না যে ক্লাসে কালো কালি ব্যবহার করার সুযোগ নাই, ইন্টারের মানে এটা না ঠিক আছে স্যার, অনেক তারা আছে, সে আসতে পারো, আর এগুলা নোট করে ফেলাইও। আর একটা ক্লাসে আমরা এটা শেষ করতে পারি, তারপরে হলো নতুন টার্মসে চলে যাবো। তোমাদের কুমুদিনীতে পরীক্ষা কবে থেকে? কালকে তোমাদের নিয়ে একটু ভাবলাম যে কুমুদিনীতে তো পরীক্ষা শুরু হবে। $274 পেজের